দেখো, আজকে হচ্ছে আমরা ইমেজ ট্যাগ দেখবো। বাসার কাজ তো করো নাকি ওই যেগুলো দিয়েছিলাম? ইমেজ ট্যাগ ও ইমেজ ফরম্যাট। ইমেজ ট্যাগ মূলত কি দেখো, ওয়েব পেজে ইমেজ যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ বলা হয়, অথবা একক ট্যাগ এটাও বলা হয়, কারণ ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এখন ইমেজের একটা বেসিক সিনট্যাক্স দেওয়া আছে এখানে। ইমেজ এসআরসি, এসআরসি মানে হচ্ছে সোর্স, সোর্স বা উৎস, অর্থাৎ আহ, যে জায়গা থেকে ছবিটা আসবে অথবা ছবির লিঙ্ক বা নাম বলা যায়। অল্ট হচ্ছে অল্টার টেক্সট অথবা অথর ডিফাইন্ড টেক্সট। ঠিক আছে, যে কোনো কারণে ইমেজ যদি প্রদর্শন না হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে ইমেজের যে বর্ণনা থাকবে সেটা দেখাবে। এখানে লেখা আছে যে ছবি ছাড়া ওয়েব পেজ যেমন ফাঁকা, তেমনি অল্ট ছাড়া ইমেজ ট্যাগও অসম্পূর্ণ। এখন দেখো, ইমেজের অ্যাট্রিবিউটের মাঝে প্রথম হচ্ছে সোর্স। এটা পূর্ণরূপ কি? সোর্স অ্যাট্রিবিউট। ইমেজ ফাইলের পথ বা ইউআরএল দেওয়া থাকবে সোর্সের ভিতরে, যেটা বাধ্যতামূলক এখানে লেখা আছে, কিন্তু একদম এটা দিতে হবে, এটা ছাড়া ইমেজ হবে না। এরপর হচ্ছে অল্টারনেটিভ অথবা অথর অথর ডিফাইন্ড টেক্সট, অর্থাৎ লেখক বা প্রোগ্রামার যেটা লিখে দিবে সেটা। এটা হচ্ছে ইমেজ লোড না হলে বিকল্প টেক্সট হিসেবে ব্যবহার করা হয় এবং এসইওর জন্য জরুরি। এখন ইমেজ লোড না হলে এটা কি বোঝালো? এখানে ইমেজ লোড মানে হচ্ছে নেটওয়ার্ক জনিত কারণে, অথবা দেখা গেল যে ইমেজটা এখন নেই, আগে ছিল ইমেজটা বর্তমানে নেই, তো সেক্ষেত্রে ইমেজটা তো লোড হবে না। লোড না হলে ইমেজের জায়গায় লেখা থাকবে কি? অল্টারের ভিতরে, অর্থাৎ এই অল্ট ট্যাগের অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যেটা লিখবো সেটা থাকবে এবং ওই লেখাটা দেখতে পারবে। এটা হচ্ছে অল্টারের কাজ। এবার হচ্ছে উইথ ঐচ্ছিক ট্যাগ, এগুলো মানে ইমেজের প্রশস্ত দেওয়ার জন্য। এরপর হচ্ছে হাইট, ইমেজের উচ্চতা দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজের হাইট আর উইথ, এইগুলো দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ইমেজ রিসাইজ করার জন্য বা সাইজ নির্ধারণের জন্য। আহ, তো আমরা যদি একটু সিনট্যাক্সটা দেখি আবার, তাহলে কিরকম আসবে এখানে। ধরো, আইসিটি বুক ডট জেপিজি নামের একটা ইমেজ আছে, এবং এটার তোমার সাইজ হচ্ছে 300 × 200। এখন প্রথম যেটা, এটাকে বলা হয় উইথ, আর পরেরটা হচ্ছে হাইট। ঠিক আছে, এক্ষেত্রে অনেক সময় এরকম থাকে যে 300 × 200 জায়গায় এরকম দিয়ে দেয় যে 300 px ইন্টু হচ্ছে 200 px, অথবা 300 × 200 px এরকম। তো পিএক্স থাকলে আমরা পিএক্স ইউজ করবো, পিএক্স যদি না থাকে তাহলে পিএক্স ব্যবহার করবো না। এখন এটার সিনট্যাক্সটা কিরকম হবে? ইমেজ এসআরসি সমান, এই সোর্সের ভিতরে ইমেজের যে নামটা আছে সেইটা, আইসিটি বুক ডট জেপিজি গেল। এখন এটা একটা অল্টার টেক্সট দেওয়া লাগবে। এখানে সামনে লেখা যায় না, জায়গা নাই, বিধে আমি নিচে লিখতেছি এল টি। অল্টার ভিতরে আমরা লিখতে পারি যে এই বইটা আসলে এটা একটা বইয়ের ছবি, এবং এটা হচ্ছে একটা আইসিটি বই, তো আমরা এখানে ভিতরে নামটাই লিখে দিই ছবির, আইসি আইসিটি বুক গেল। এবং এরপর হচ্ছে উইথ, WIDTH, উইথ 300, এবং হাইট হচ্ছে ইমেজের কোড। এই থেকে
এই পর্যন্ত। বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার, বুঝছি। হ্যাঁ, এখন হুম। আমরা ইমেজটা বুঝবো তো। এখানে দেখো, এখানে যদি পিএক্স থাকতো তাহলে আমরা এখানে আহ, এই যে এখানে এখানে 300 এর পরিবর্তে 300-র সাথে একটু পিএক্স লিখে দিতাম, আবার 200-র সাথে পিএক্স। এটা এমনও থাকতে পারে, আবার এমনও থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দুইটাতেই পিএক্স দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ইমেজের। এখন আহ, এটা হচ্ছে অল্টার, এই পরীক্ষা বেশি আসে এই চারটায়। সোর্স তো থাকবেই, অল্টার, উইথ, আর হচ্ছে হাইট। এই চারটা দিয়ে পরীক্ষা আসবে। তার ভিতরে অল্টার এটা হচ্ছে বর্তমানে দিতে হয়, বাট না দিলেও কিন্তু ইমেজ প্রদর্শন করবে যদি তোমার এটা ঠিক থাকে, ইমেজের এই নামটা ঠিক থাকে। ঠিক আছে? তো এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, জনপ্রিয় কয়েকটি ইমেজ ফরম্যাট। তুমি ইমেজটা চিনবা কিভাবে সেটা দেখার জন্য, যে প্রথমে আছে ডট জেপিজি। এগুলোর ফুল ফর্ম আছে, যদিও এখানে লেখা নাই। এখানে কি লাগছে যে ছোট ফাইল, এরকম ডিটেলস দেওয়া আছে। বাট অনেক ভালো ছবি, অনেক ভালো কোয়ালিটির ছবি এটার জন্য ব্যবহার করা হয় জেপিজি, যেরকম ক্যামেরার ছবিগুলো আছে ওইগুলা। আর পিএনজি, পিএনজি হচ্ছে কি ট্রান্সপারেন্ট, বড় পিকচার লোগোর জন্য ব্যবহার করা হয়। ট্রান্সপারেন্স বুঝো? ওই যে পিএনজির যে ছবিগুলো পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে না, কিন্তু যে কোনো জায়গায় এটা বসানো যায়। যেরকম ধরো এই যে ইমেজটা কিন্তু যে কোনো জায়গায় আমি বসাতে পারতেছি। ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ। আর এটা হচ্ছে জিআইএফ, জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল না, এটা হচ্ছে যে কি জিআইএফ না, গ্রাফিক্যাল ইন্টারফেস মেবি, এরকম কিছু ইন্টারফেস ফরম্যাট। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে এসভিজি, ভেক্টর ইমেজের জন্য ব্যবহার করা হয়। জটিল এটা জাস্ট মনে রাখবা এমসিকিউর জন্য। আর হচ্ছে ওয়েব পি, এটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। অনেক কম সাইজ, একদম লো রেজলিউশনের, যেন দ্রুত লোড হয় এই জন্য ব্যবহার করা হয় এটা ডব্লিউ। আরো এরকম আছে, একটা হচ্ছে বিট ম্যাপ, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। হ্যাঁ, যেটাকে বলা হয় ডট মেবি পি বিএমপি। এইটা তো আমরা যদি একটু দেখি বইতে তাহলে কি আছে এখানে দেখি। এটা মনে হয় না এটাই। দেখো সাইজ, অ্যালাইন বানান যদি ভুল লেখা এখানে, অ্যালাইন কি হবে? ALIGN, ALING লাগছে। অ্যালাইন ছবি উপরে বামে বা ডানে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে সাইজটা দরকার নেই, সাইজ মানে যে উইথ হাইট এটা। আর হচ্ছে বর্ডার আছে, যে ইমেজের পাশে একটা বর্ডার থাকবে। হ্যাঁ, ইমেজের পাশে একটা বর্ডার দিয়ে দিবে। আর হচ্ছে এক্সটেনশন গুলো কই দিল, এটা তো দেওয়া নাই। এই জন্য মাহবুবুর রহমান স্যারের বইটাকে গোছানো সবকিছু। দেখো এখানে আছে কি এসআরসি, ইমেজের সোর্স বা লোকেশন নির্ধারণের জন্য। অল্ট, ইমেজের বিকল্প টেক্সট, উইথ, হাইট এবং টাইটেল, ইমেজের টুল টিপ হিসেবে যোগ করার জন্য। অনেক ইমেজের উপর মাউস এই যেটা নিলে, এই যে এটা যদি আমরা নেই, তাহলে ওখানে লেখা ওঠে যেটা কি ধরনের ইমেজ বা কিসের ইমেজ ওইটা দেখায়। ঠিক আছে? লোডিং এর এটা দরকার নাই। আর হচ্ছে আরেকটা বিষয় আছে, এটা একটা সেমই তো।
দেখো, জেপিজি বা জেপিইজি, জেপেক, এটার পুনরূপ কি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। আর গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, জিআইএফ অ্যানিমেশন যেটা। আর পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পিএনজি, অর্থাৎ ট্রান্সপারেন্সির প্রয়োজনের জন্য ব্যবহার করা হয়। এসভিজি, যেটা দেখলাম আমরা ভেক্টরের জন্য। আর হচ্ছে ওএফপি এবং বিট ম্যাপ বা বিএম, এগুলো হচ্ছে ফরম্যাট। এগুলো সাহায্যে বুঝতে হবে যেটা একটা ইমেজ। আর এটা হচ্ছে অল্টারনেট টেক্সট বা অথর ডিফাইন টেক্সট। আর ইমেজের সাইজ এখানে ইনলাইন ইমেজ, এক্সটার্নাল ইমেজ, এখানে আর কিছু নাই। এখন আরেকটা বিষয় আছে যে এখানে দেখো, এরকম থাকে অনেক সময় প্রশ্নে। নুসরাত তার কম্পিউটারের সি ড্রাইভে পিকচার ফোল্ডারে আইসি.পিএনজি নামে একটা ছবি রাখলো। তো এখন এইটা তার স্যারকে দেখালো এচটিএমএল প্রোগ্রাম করে। হুম। এখন বলো এটার সিনট্যাক্স কি হতে পারে? যখন এরকম কিছু আসবে যে সি ড্রাইভ বা ডি ড্রাইভ এরকম কোনো ড্রাইভ দিয়ে দিবে, তখন একটু ঝামেলা হবে। ঠিক আছে? তো তখন আমাদের আহ, অঙ্ক, আমাদের সিনট্যাক্স এভাবে সাজাতে হবে। ইমেজ এসআরসি সমান ফাইল, এরপরে ক্লোন, তিনটা স্ল্যাশ, এরপরে সি, অর্থাৎ সি ড্রাইভ। তারপর লিখতে হবে পিকচার ফোল্ডার্স। তো পিকচার্স, এরপর হচ্ছে ইমেজের নাম। বুঝতে পারছো? এতটুকু করলে হচ্ছে এই ইমেজটা শো করবে। সি ড্রাইভের পিকচার্স ফোল্ডারের আইসিটি.পিএনজি নামক যে ছবি আছে, ওইটা ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইভাবে করা, মানে শো করাতে হবে। এটা হচ্ছে অ্যাবসোলিউট রিলেটিভ, এরকম মানে সিস্টেম আছে ইমেজের। তো এগুলো পরীক্ষা দেয় মাঝে মাঝে। বুঝতে পারছো? এখন দেখো এখানে কি লিখছে। আহ, এখানে আউটপুট দেখো, একটা বড় ইমেজ আর এখানে আছে ছোট একটা ইমেজ, দুইটা। তো ইমেজ এসআরসি ওশেন ডট জেপিজি, উইথ দিছে ওরা 415 এবং হাইট দিছে 332। এখন দেখো প্রথম ইমেজটা কত বড়, আর নিচে ছোট একটা দিছে এ মুভিং ইমেজ হ্যাক এএনএম, অর্থাৎ অ্যানিমেশন ডট জেপিজি। এটা উইথ দিছে 48 এবং হাইট 48। এটা কিন্তু একদম ছোট আসছে, এটা কিন্তু অ্যানিমেশন ইমেজ। এই দুইটার পার্থক্য, বড় এবং ছোট। এ হচ্ছে মোটামুটি ইমেজের কনসেপ্ট শেষ। আহ ইমেজের আর বেশি কিছু নাই এখানে। এবার হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক কাকে বলে? ওয়েব পেজের ভিতরে ভার্চুয়াল সংযোগ, ভার্চুয়াল সংযোগ স্থাপনের জন্য কি বলা হয়? ওয়েব পেজের ভিতরে ভার্চুয়াল সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয় কি? হাইপার লিঙ্ক।
হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়। হাইপারলিঙ্ক দুই প্রকার, বাস ইন্টারনাল বা লোকালও বলে, আর হচ্ছে এক্সটার্নাল, হচ্ছে গ্লোবাল। ইন্টারনাল হাইপারলিঙ্ক এবং এক্সটার্নাল হাইপারলিঙ্ক বা লোকাল বা গ্লোবাল হাইপারলিঙ্ক। এখন এখানে কি বলছে, হাইপারলিঙ্কের সিনট্যাক্স কিরকম দেওয়া, এ এ হচ্ছে ট্যাগ, এস এর হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এর ভিতরে থাকবে হচ্ছে ইউআরএল। আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট, যার ভিতরে লিখছে ওরা ব্লাঙ্ক, এবং টাইটেল দিচ্ছে টুল টিপ। অর্থাৎ ওই যে ওইটার মতো, ইমেজের মতো, যে হাইপারলিঙ্কের উপর আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে এখানে একটা লেখা দেখাবে যে ইমেজটা কি ধরনের, কি টাইপের। এই জন্য, সরি ইমেজ না, লিঙ্কটা কি ধরনের। এখন টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে আবার চারটা ভ্যালু আছে। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আবার চারটা আছে: সেলফ, ব্লাঙ্ক, প্যারেন্ট এবং টপ। তো এটার মাঝে সবচেয়ে কাজ করে হচ্ছে ব্লাঙ্ক, অর্থাৎ নতুন একটা ট্যাব, সেই ট্যাবে হচ্ছে আউটপুট দেখাবে। সেটা হচ্ছে ব্লাঙ্কের কাজ। এটাই পরীক্ষায় দেয়, এমসিকিউতে আসে, যে নতুন ট্যাবে ওয়েব পেজ প্রদর্শনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। তখন হচ্ছে আন্ডারস্কোর, এইটাকে বলে আন্ডারস্কোর, আন্ডারস্কোর ব্লাঙ্ক, নতুন ট্যাবে দেখানোর জন্য। আর হচ্ছে এইচরেফ, হাইপার টেক্সট রেফারেন্স। এইচরেফ হচ্ছে কি হাইপার টেক্সট রেফারেন্স, এবং এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই যে লেখা এখানে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এর পূর্ণরূপ হচ্ছে অ্যাঙ্কর। ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল বলতে বোঝায় কি, যে একই সার্ভারের ভিতর, অর্থাৎ একই ওয়েব সাইটের ভিতরে যখন আমরা একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করব, লেখা আছে এখানে একই ওয়েব পেজের ভিতরে যখন লিঙ্ক হবে, সেগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। প্রোটোকল বা ডোমেন থাকে না। প্রোটোকল মানে কি, HTTP, অথবা ডোমেন কিরকম থাকতে পারে, যেরকম ডট কম বা ডট নেট বা ডট বিডি ইত্যাদি, এগুলো থাকবে না কিসে, ইন্টারনাল লিঙ্কে। শুধু ফাইল নেম ব্যবহার হয়। ফাইল নেম যেরকম থাকতে পারে ডট এসটিএমএল, এই যেখানে লেখা আছে ডট এসটিএমএল, ডট পিএসপি বা ডট জেপিজি। হ্যাঁ, এগুলা ফাইল থাকতে পারে এবং দ্রুত লোড হয়, যেহেতু একই সার্ভারের ভিতরে থাকে, সেক্ষেত্রে দ্রুত লোড হয়। আর এক্সটার্নাল, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন সার্ভার বা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের মাঝে যে লিঙ্ক করা হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইট। এখানে প্রোটোকল লাগবে, একদম বাধ্যতামূলক লেখা এখানে যে HTTP লাগবে, ডোমেন নেম থাকতে হবে, যে ডট কম অথবা ডট নেট, যে কোনো কিছু, এরকম একটা ডোমেন নেম থাকবে। হুম, এবং টার্গেট ব্ল্যাঙ্ক সাধারণত দেওয়া হয়। এটা দিলে হবে, না দিলে হবে, সমস্যা নাই। এটা দেখা হচ্ছে কি এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য, যেন নতুন একটা ট্যাবে গিয়ে এটা ওপেন হয়, এই জন্য। এটা হচ্ছে ইন্টারনাল ও এক্সটার্নাল। তো এখানে যদি আমরা একটু দেখি, আহ, যেরকম গুগল, এরপরে থাকলো ফেসবুক, এটা হচ্ছে লেখা। এখন এগুলোর উপরে ক্লিক করা যাবে না, হাইপার লিঙ্ক না করা গেলে ক্লিক করা যায় না। এখন যদি আমি হাইপার লিঙ্ক করতে দেখি হয় এ এস রেফ, এটা হচ্ছে এক্সটার্নাল, কারণ google.com বা facebook.com থাকে। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা সার্ভার, ফেসবুক আর গুগল এক না, দুইটা সার্ভার হচ্ছে আলাদা, এই জন্য এগুলো এক্সটার্নাল। এখানে ডট কম ওরা দেয় নাই, তাও আমাদের বুঝতে হবে এটা এক্সটার্নাল। এক্সটার্নালে কি থাকবে, HTTP দিতে হবে। HTTP দাও বা HTTPS দাও, সমস্যা নাই। এখন হচ্ছে ওয়েবসাইটের নাম, ইউআরএল, ঠিকানা, google.com। এখন হচ্ছে এখানে আমরা কি লিখবো, অর্থাৎ যেটা ওয়েবসাইটে প্রদর্শন করবে, এ, এরপরে ব্রেক, অর্থাৎ নিচে আর একটা আছে, নিচে আছে একটা, ওর জন্য আবার এ এস রেফ, HTTP, facebook.com এবং ফেসবুক, এরপরে একলস। এখন এই যে এই লেখাটা, এটা হচ্ছে প্রদর্শন করবে। আর এই ঠিকানা, এই ঠিকানা কি হবে, এই লিঙ্কে প্রবেশ করবে। ঠিক আছে, তো এখানে এখানে কি দেখাইছে, এখানে কি facebook.com দেখাইছে, এখানে দেখাইছে ফেসবুক লেখাটা। তো এখানে হচ্ছে ফেসবুকে ক্লিক করলে facebook.com ওয়েবসাইটে যাবে। আবার সেম ভাবে গুগল এই লেখাটাতে ক্লিক করলে আমাদের যাবে কিসে, গুগল
.com-এ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, এ হচ্ছে ট্যাগ, এবং এই অংশটুকু এটা হচ্ছে ইউআরএল। আর এটাকে বলা হয় লিংক টেক্সট, অর্থাৎ যেটা প্রদর্শন হবে ওই সাইটে, যেটা দেখাইবে সেটা হচ্ছে এটা ফেসবুকে লেখা। এটা কি বুঝতে পারছো বলো? জি স্যার। মারুফ, আর কোনো প্রশ্ন আছে এখানে? এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক একটা। টাইম মনে হয় শেষ হয়ে যাবে না? হাইপার লিঙ্ক করা লেখাটি ব্লু কালার হবে, ঠিক আছে, অটোমেটিক। এটা এখানে আমরা ফন্ট কালার করবো না, অটোমেটিক কি হবে, ব্লু কালার হবে, এবং আন্ডারলাইন হবে। এটা কিন্তু এমসিকিউতে আসছিল, আন্ডারলাইন হবে। অটোমেটিক, ঠিক আছে। দেখো, এ এইচ থ্রি, এখানে এইচটিটিপির জায়গায় আমি ধরো একটা ওয়েবসাইট নাম দিলাম, আহ, ধরো google.com দিলাম, অথবা আমাদের ওয়েবসাইট দিয়ে দিই, এটা দিলাম, এবং টার্গেট দিলাম ব্ল্যাঙ্ক, অর্থাৎ নতুন একটা ট্যাবে আসবে। আর এখানে আমি দিয়ে দিলাম কি লেখা যায় যে আইসিটি HTML এবং এক্লোস। এখন কি হবে আসলে রান করলে? দেখো এখানে এই লেখাটাকে আমি ব্লু কালার করছিলাম, না। এবং আন্ডারলাইনও কিন্তু আমরা দেই না, কিন্তু অটোমেটিক এটা আন্ডারলাইন এবং নীল রঙের হয়ে গেছে একটা, কারণ এটা হচ্ছে ক্লিক করা যাবে এখন। দেখো, মাউস নিলে কিরকম আঙ্গুলের মতো, হাতের মতো হয়ে যায় না? হুম। হ্যাঁ, বাট নর্মাল যদি একটা লেখা লেখে এখানে, এটা কিন্তু হবে না। ধরো বিআর দিয়ে আমরা একটা নিচে লেখা লিখলাম, হুম, কি লেখা যায়, ধরো চ্যাপ্টার 4। এখন যদি রান করি, এখন দেখো এটা কিন্তু কালো আসছে লেখা, এখানে কিন্তু তোমার হাতের মতো হয় না মাউসটা এখানে নিলে, বাট এটা নিলে আঙ্গুলের মতো হয়ে যায়। এখন যদি এটা আমরা ক্লিক করি, দেখো এটা ক্লিক করলে কি হয়, কোনো কাজ করে না যদিও, হয়তো এখানে কাজ করবে না, কাজ করে না, বাট কাজ করার কথা ছিল, এখানে ওয়েবসাইটের সমস্যা বিধায় কাজ করে না। দেখি ওপেন নিউ ট্যাব, দেখো এখানে মধ্যে ট্যাবে এই যে আইপারসেল লিঙ্কটা, ঠিক আছে, কাজ কিন্তু করতেছে। অর্থাৎ এখানে ক্লিক করা যাচ্ছে, এটা নিচেটা কিন্তু ক্লিক করা যায় না। এটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখন এটা হচ্ছে এক্সটার্নাল। আমরা যদি ইন্টারনাল দেখি, ইন্টারনালটা কিরকম থাকতে পারে, এরকম থাকে ইন্টারনাল, যে রেজাল্ট, রেজাল্ট, অথবা থাকতে পারে আহ, এরকম থাকে স্টুডেন্ট, স্টুডেন্ট বা টিচার। এগুলো হচ্ছে কিন্তু পেজ, এগুলো কিন্তু একটা ওয়েবসাইট না, একটা ওয়েবসাইটের পেজ। হ্যাঁ, যেরকম ওয়েবসাইট যদি হয়, ধরো ওয়েবসাইট যদি হয় এইটা ICT.com, এখন এইটার এর একটা পেজ হচ্ছে রেজাল্ট স্ল্যাশ RE
result ডট এসটিএমএল ডট এসটিএমএল কেন দিলাম? কারণ আমরা এসটিএমএল তৈরি করতেছি এই জন্য। আবার এটা কি হতে পারে ict.com/student স্টুডেন্ট ডট এসটিএমএল, অর্থাৎ এই ওয়েবসাইটের এটা একটা পেজ, স্টুডেন্ট ডট এসটিএমএল একটা পেজ, সেম ভাবে রেজাল্ট ডট এসটিএমএল একটা পেজ। আবার টিচার ict.com/টিচার ডট, ধরো পিএসপি দিলাম এখানে, পিএসপি দিয়ে করা, এটা হচ্ছে পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, এটা হচ্ছে এসটিএমএল দিয়ে করা, এটা এসটিএমএল দিয়ে করা। এখন এইগুলো হাইপার লিঙ্ক করতে গেলে প্রত্যেকবার তোমার আইসিটি.কম লেখার প্রয়োজন হইতেছে না, কারণ এটা একই সার্ভারের ভিতরেই আছে। ঠিক আছে, এখানে কিন্তু রেজাল্ট ডট এসটিএমএল দিতে পারে পরীক্ষায়, আবার শুধু রেজাল্টও দিতে পারে। শুধু রেজাল্ট হইলেও ওইটা রেজাল্ট ডট এসটিএমএল লিখবা, আর রেজাল্ট ডট এসটিএমএল থাকলে তো দেওয়াই আছে এখানে। তো এটার জন্য আমরা কি করবো এখন? এ sref রেজাল্ট ডট এসটিএমএল, রেজাল্ট ডট এসটিএমএল এ যাবে, বাট কিসে ক্লিক করলে যাবে? এই রেজাল্ট লেখাটার উপরে ক্লিক করলে যাবে। তো এই জন্য এখানে লিখতে হবে কি রেজাল্ট এবং এক্লোস। নিচেরটা করতে গেলে আবার কি হবে? sref সমান স্টুডেন্ট ডট এসটিএমএল, এখানে থাকবে কি স্টুডেন্ট লেখাটা। এগুলো সেভাবে নিচেরটাও হবে। এগুলো হচ্ছে ইন্টারনাল, এখানে কোনো ডোমেন নেম নাই, ডট কম নাই, এবং ডট নেট ডট বিডি এগুলো কিছুই নাই। আবার এখানে কিন্তু প্রোটোকলও নাই। প্রোটোকল মানে কি এইচটিটিপি এগুলো কিন্তু নাই, এই জন্য এটা ইন্টারনাল। আর আগেরটা ছিল, এটা ছিল কি এক্সটার্নাল। ঠিক আছে, ফেসবুক.কম গুগল.কম এগুলো আলাদা আলাদা সার্ভার, এই জন্য। এখন টার্গেট ব্ল্যাঙ্কের বিষয়টা হচ্ছে গিয়ে নতুন একটা ট্যাবে দেখাইবে। ঠিক আছে, ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে দেখাইবে, এটা হচ্ছে টার্গেটের কাজ। এই যে লেখা আছে এখানে ইন্টারনাল এক্সটার্নাল একদম ভালোভাবে দেওয়া আছে এখানে। এখন আমাদের এই যে টার্গেট ব্ল্যাঙ্ক লেখা, যার ফলে লিঙ্কের অ্যাড্রেসে নতুন একটি পেজে খুলবে, নতুন একটা ট্যাবে খুলবে। ঠিক আছে, টার্গেটের কাজ হচ্ছে এটা। এখন দেখো, এখন হচ্ছে মেইল হাইপারলিংক। মেইল, ইমেল হাইপারলিংক বলে যেটাকে। তো এটার জন্য আমাদের কি লাগবে? মেইল টু, এই জিনিসটা লাগবে, অর্থাৎ কোথায় মেইল যাবে। ঠিক আছে, সেইটা, কারণ মেইল অ্যাড্রেস তো আর তোমার এসটিটিপি প্রোটোকলে চলবে না, কারণ এটা চলবে কিছু মেইল এস এম টি পি, স্যাম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এখন দেখো, ধরো এরকম দেওয়া আছে যে এই লেখাটা লেখা আছে ইমেল আস, হ্যাঁ, এটা লেখা আছে, এবং এই লেখাটিতে ক্লিক করলে যাবে হচ্ছে contact@, এই অ্যাড্রেসে যাবে কোথায়? ইমেল আস, এই লেখাটিতে ক্লিক করলে এখন ওয়েব পেজে দেখাইবে কিন্তু এই লেখাটা, এটা দেখাইবে, আর এটা থাকবে ভিতরে, এটা দেখতে পারবে না। এখন আমরা কি করবো? দেখো এখানে কি ছিল, ইমেল, ইমেল, আচ্ছা ওই যে ওইটা তো আমরা করলাম ই হাইপার লিঙ্ক, তোমার লিঙ্ক হাইপার লিঙ্ক, এবং এটা হচ্ছে ইমেল হাইপার লিঙ্ক। তো এই ইমেল আস এই লেখাটা হচ্ছে ওয়েব পেজে দেখাবে, বাট এটা ক্লিক করলে যাবে হচ্ছে contact@, এই ইমেল অ্যাড্রেস চলে যাবে। এখন কি করতে হবে আমাদের? এ sref সমান, এখানে লিখতে হবে মেল টু এবং কোলন, এরপরে যে ইমেল অ্যাড্রেসে ইমেলটা পাঠাবে, অর্থাৎ সোর্স ইমেল, সেটাই যাবে, সেটা লিখতে হবে এখানে। ধরো gmail.com, আমি gmail.com দিলাম, এবং এখানে লেখা দেখাবে কি ইমেল আস এবং এগুলোস। তাহলে ইমেল আস এই লেখাটার উপরে ক্লিক করলে যাবে কোথায় বলো তো? কি এ- জানি স্যার। এইটাই যাবে contact@gmail.com। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল হাইপারলিংকের কাজ। এখানে কি আমরা এসটিপি ইউজ করছি? কোনো প্রোটোকল আছে এসটিপি বা এইচটিটিপিএস? নাই কিন্তু।
এখন আছে টেলিফোন হাইপারলিংক। টেলিফোন হাইপারলিংক এরকম এরকম থাকে না অনেক জায়গায়, অনেক ওয়েবসাইটে। কল মি, এই কল মিতে ক্লিক করলে কিন্তু তোমার ফোনের একটা ডায়াল প্যাডে নিয়ে যায়, যেখানে অটোমেটিক নাম্বারটা চলে আসে, নাম্বারটা আমার অটোমেটিক বসে যায় ওখানে, আমার ম্যানুয়ালি লিখতে হয় না। ঠিক আছে, ধর এটা ক্লিক করলে আমার যাবে হচ্ছে এই নাম্বারে। ধর এই নাম্বার, একটা র্যান্ডমলি নাম্বার দিছি আমি। এখন এই কল মিতে যদি আমি ক্লিক করি তাহলে এই নাম্বারে কল চলে যাবে অটোমেটিকলি। তো এটার জন্য কি করতে হবে? এ এস রেপ টি ই এল, টেল কোলন এরপরে নাম্বারটা কোন নাম্বারে যাবে সেটা। যেন এগুলো প্রশ্ন দেওয়া থাকবে বা এমসিকিউ তে দিতে পারে। এখন কোন লেখাটার উপর ক্লিক করবা? লেখা হচ্ছে গিয়ে কল মি। ঠিক আছে, কল মির উপর ক্লিক করলে এই নাম্বারটা অটোমেটিক চলে আসবে ডায়াল প্যাডে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেলিফোন হাইপারলিংক। ঠিক আছে, এখন এখন হচ্ছে দেখো, আহ আমাদেরকে ইমেল গেল, টেলিফোন গেল। এখন দেখো এখানে এই যে ইমেল এবং এই যে নাম্বার দেওয়া আছে, আমরা যদি এই নর্মালি জায়গায় কিন্তু ক্লিক করা যায় না, এগুলো কিন্তু ক্লিক করা যায় না কোনো, কারণ এগুলো হাইপারলিংক করা নাই। বাট আমি যদি এখানে ক্লিক দিই, দেখো এখানে মাউস নিলেই কিন্তু অটোমেটিক একটা অ্যানিমেশন বা মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যেতেছে না? এখন এটা ক্লিক করলে কি হয় দেখো, এখানে কিন্তু অটোমেটিক আমার চলে আসছে আমি কি কি সফটওয়্যার দিয়ে ইমেল করতে পারবো। এই ইমেলের সফটওয়্যারগুলো কিন্তু চলে আসছে অটোমেটিক। আমার এটা কিন্তু আলাদাভাবে এরকম কপি করতে হয় না বা লিখতে হয় নাই। তুমি ক্লিক করার পরে যখন আমি আউটলুক সিলেক্ট করবো তখন আউটলুক ওপেন হবে। দেখো সময় নিচ্ছে একটু। তোমাদের ফোন দিয়ে করলে হচ্ছে জিমেল ওপেন হবে। হ্যাঁ, দেখো অটোমেটিক একটা পেজ এসে পড়ছে এখানে, অটো শো। দেখছো, এখানে কিন্তু অটোমেটিক ট্যুর যে বক্সটা আছে ওখানে কিন্তু অটোমেটিক এটা বসে গেছে। যে ইমেল আমরা, মানে এই ইমেলটা আমরা ইমেল করতে চাচ্ছি, এই ইমেল বসে গেছে অটোমেটিক। এখন আমি সাবজেক্ট বসাবো, যে কোনো কিছু একটা বসাবো। আবার এখানে বডিতে আমি অন্য কিছু বসাবো। তারপর সেন্ডে ক্লিক করলে আমার এটা হচ্ছে আমার ইমেল, আমার ইমেল থেকে এই কাঙ্ক্ষিত ইমেলটাই সেন্ড হয়ে যাবে অটোমেটিক। আর এটা যদি না করতাম হাইপার লিঙ্ক, তাহলে আমার কি করা লাগতো? এইটা আমার হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে কপি করা লাগতো, এখান থেকে কপি করে নিয়ে তারপর এখানে ঢুকে এইখানে আমার বসাইতে হইতো লিখে। ঠিক আছে, বা পেস্ট করে এইভাবে করা লাগতো। তো তোমার ইমেল হাইপারলিংকের সুবিধা হচ্ছে এটাই যে এখানে ক্লিক করলে সেটা অটোমেটিক চলে যাবে। সেম ভাবে তোমার ফোনের যে বিষয়টা আছে, ফোনের এটাও সেম। তো ল্যাপটপ থেকে তোর ফোন দেওয়া যাবে না, এটা ফোন দিয়ে মোবাইল দিয়ে করলে এই নাম্বারে ক্লিক যদি করো তোমরা ঢুকে দেখতে পারবে নিজেরাও। ওয়েবসাইট ঢুকে নিচে এখানে ক্লিক করলে দেখবা যে তোমার এখানে ডায়াল প্যাডে তোমার নাম্বার, এই নাম্বারটা নিয়ে যাবে একদম, তোমার ম্যানুয়ালি লিখতে হবে না। আবার ইমেলও সেম, তোমার ফোন থেকে জিমেলে ওইখানে অটোমেটিক বসে যাবে। এগুলো হচ্ছে ইমেল এবং ফোন হাইপারলিংক। আর এমনিতে যে হাইপারলিংক গুলো আছে, ধরো আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো এখানে লিঙ্কটা খেয়াল করছো, এই যে ব্লক লেখাটা, এটা কিন্তু ইন্টারনাল ইন্টারনাল হাইপারলিংক। ঠিক আছে, স্ল্যাশ ব্লক। অথবা আমি যদি এখানে কোর্সে ক্লিক করি বা পোর্টফোলিওতে ক্লিক করি, তাহলে এই যে পোর্টফোলিও ডট পিএইচপি যেটা বলছিলাম, যে স্টুডেন্ট ডট পিএইচপি বা রেজাল্ট ডট পিএইচপি, এগুলো কিন্তু ইন্টারনাল। ঠিক আছে, বাট যখন আমি এই পেজ থেকে আরেকটা পেজে যাব, ধরো এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন আছে, এই যে এখানে কিন্তু তোমার কি করা, হাইপার লিঙ্ক করে, এই জন্য কিন্তু ক্লিক করে যাচ্ছে। দেখো এখানে ক্লিক করলে কি হচ্ছে, লিঙ্কটা কিন্তু আরেকটা চলে আসছে, লিঙ্কডইনের লিঙ্ক চলে আসছে। ঠিক আছে, কারণ অন্য পেজে নিয়ে আসছে আমাকে, অন্য পেজে। এটা কিন্তু এক্সটার্নাল। আর আর এটার ভিতরে যত সব আছে, এগুলা কন্টাক্ট, এটা কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে আছে, এটা হচ্ছে ইন্টারনাল। আর এই ওয়েবসাইটে যখন আমি বের হয়ে যাবো এই ওয়েবসাইট থেকে, এই যে এখানে ক্লিক করে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে, তখন হচ্ছে এক্সটার্নাল। সেক্ষেত্রে অবশ্যই কি দিতে হবে?
এইচটিটিপি দিতে হবে হাইপারলিংক করানোর সময়। ঠিক আছে, এখানে করলে কাজ করবে, দেখে তো। এসরেপ সমান google.com। এখানে কি লিখবো? সার্চ মি অন গুগল দিলাম, এখানে লেখা আসছে না? মানে এখানে যদি আমি ক্লিক করি, এটাই ক্লিক ক্লিক করলে কি আসছে, এই google.com, এই লিঙ্কটা কিন্তু চলে আসতো। বাট এটা ইন্টারনাল, ইন্টারনাল বলতে ওয়েবসাইটের ভিতরে, যেহেতু এই জন্য হয়তো বা আসে না। ঠিক আছে, বাট এটা কিন্তু ফোন দিয়ে করলে বা যখন আমরা এটা সেভ করবো, সেভ করে রান করলে কিন্তু চলে আসবে এটা। google.com রিফিউজড টু কানেক্ট। অন্য ওয়েবসাইটে তো আমরা দেখি কি হয়। এখানে ওয়েবসাইট শো করবে না। এখন বলো হাইপার লিঙ্কের এই বিষয়টা কতটুকু বুঝতে পারছো? হাইপার লিঙ্ক একটু মানে reading- বুঝছি স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য করবা, ব্লাঙ্ক নতুন ট্যাবে যাওয়ার জন্য, আর সেলফ একই ট্যাবে, হ্যাঁ প্যারেন্ট ফ্রেমে, এবং পুরো উইন্ডোতে। এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট এইটা পরীক্ষা আসছে আগে। এই যে এটা টার্গেট ব্লাঙ্ক। আর হচ্ছে ইন্টারনাল, এই যে নোটিস ডট এসটিএমএল, স্টুডেন্ট ডট এসটিএমএল। ঠিক আছে, ধরো একটু সৃজনশীল যদি যাই আমরা, এখানে কি প্রশ্ন আসে দেখি। এবং আরেকটা বিষয় কিন্তু আমাদের করানো হয় নাই, সেটা হচ্ছে ইমেজ হাইপার লিঙ্ক। দেখো, এটা পারবো না? পারবো এটা? পারবো। এটা দেখো, এই 7 নম্বর দেখো। হ্যাঁ স্যার, এটা পারবো। হ্যাঁ, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজ, এখানে টেক্সট ফরম্যাটিং করা আছে, হুম। আন্ডারলাইন, তারপর আছে ইটালিক, সাব সুপ, বোল্ড। এই তো। এখন দেখো, শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারের মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে। শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড এই লেখাটিতে ক্লিক করলে eboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শিত হয়। এখন এখানে বলছে এই আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে হচ্ছে এই ওয়েবসাইটে প্রদর্শিত হয়। এখন বলো যে এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল হাইপারলিংক? বলতে পারবা? এটা এটা এই দেখো, এক্সটার্নালে কি কি থাকে? প্রোটোকল বাধ্যতামূলক, এটা থাকুক আর না থাকুক তোমার তোমার দিতে হবে। বা ডোমেন নেম থাকতে হবে, ঠিক আছে, এবং ভিন্ন ওয়েবসাইটের পেজের লিংক। এখন এখানে এগুলো মিলছে কিনা? এই যে ডোমেন নেম আছে না, edu.bd বলছি, ডোমেন নেম না আছে? হুম, হ্যাঁ, আবার হ্যাঁ। ডাব্লিউ ডাব্লিউ আছে। এটা থাকলেও কি হবে? এক্সটার্নাল হবে। তো এইটার জন্য কি করতে হবে? এই যে শিলার তৈরি কোড সহ ব্যাখ্যা করো। হ্যাঁ, এই অঙ্কটা কিরকম? এটা কিন্তু জাস্ট কিরকম, এস রেপ সমান কি হবে? এসটিটিপি দিতে হবে বাধ্যতামূলক। এসটিটিপি www.eboard না, e.edu.bd, এবং লেখা থাকবে কি আওয়ার বোর্ড একলস, মানে এস রেপ। এবারে যে এসটিটিপি প্রোটোকল, এরপরে এই ওয়েবসাইটের নামটা, এই যে এটা, এবং কোন লেখাটাতে ক্লিক করবে, আওয়ার বোর্ড। তো এই যে হচ্ছে আওয়ার বোর্ড, এটা প্রদর্শন করবে। আর এটাতে ক্লিক করা যাবে, এটা ক্লিক করলে যাবে হচ্ছে এই ওয়েবসাইটে। এখন হাইপারলিংকের একটু ব্যাখ্যা দিবা, যেহেতু কোড সহ বিশ্লেষণ বলছে না। হাইপারলিংকের এইটা অ্যাঙ্কর ট্যাগ, এরপর হচ্ছে এস রেপ, অর্থাৎ যেখানে ওয়েবসাইটের সোর্স লিঙ্কটা দিতে হবে সেটা। হ্যাঁ, এইভাবে লিখতে হবে। আর এরকম কি আছে নিচে দেখি। এই দেখো, এটা এটা আমরা এখনো করি নাই।
আচ্ছা, এই দেখো এটা কি, আইসিটি শিক্ষক কলেজের ওয়েবসাইটের হোম পেজের মিনিস্ট্রি অফ এডুকেশন লেখাটির সাথে moedu.gov.bd ওয়েবসাইটটি অথবা অ্যাড্রেসটি যুক্ত করেন। দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে। এখন বলো যে এইটা ইন্টারনাল না এক্সটার্নাল? বলো। এটা ইন্টারনাল। ইন্টারনাল কি বাবা, এক্সটার্নাল। আগেরটাও তো এক্সটার্নাল ছিল। এটা যে ডট বিডি আছে না, ডোমেন নেম, এই যে। ও, হ্যাঁ হ্যাঁ, খেয়াল করিনি। আচ্ছা, এটা দেখো, এটা তাহলে কি হবে, শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোম পেজ মানে কি, ওয়েবসাইট ঢুকলে প্রথম যে পেজটা আসে সেটা কি, হোম পেজ। হুম আইসিটি ডট জেপিজি, এটা কি একটা ইমেজ না? হুম। জেপিজি লেখা আছে। নামের 200 × 300 পিক্সেল, এই যে পিএক্স দেওয়া, আজকে করাইছে এবং কমন পড়ছে এখনই। 200 কি বলে বলো তো, এটা কি বলে? উইথ, না প্রথমটা উইথ না, আর পরেরটা কি, হ্যাঁ হাইট। হ্যাঁ। হ্যাঁ, আর ওই যে পিএক্স দেওয়া আছে। এখন সাইটের হোম পেজে আইসিটি এটা দেওয়া আছে এবং ছবির নিচে, ছবিটার নিচে হচ্ছে নোটিস ডট এচটিএমএল নামের নোটিস পেজের একটি লিঙ্ক আছে। এখন বলো এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? এটা ইন্টারনাল। এটা ইন্টারনাল, এখানে বলে দিছে নোটিস পেজ না একটা পেজের লিঙ্ক। আবার ডট এচটিএমএল আছে এখানে, আমাদের এখানে কিন্তু লেখা ছিল। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে দেওয়া এখানে নোটিস ডট এচটিএমএল অথবা স্টুডেন্ট ডট পিএসপি। হ্যাঁ, এগুলো থাকলে কি হয়, ইন্টারনাল, ইন্টারনাল হাইপার লিঙ্ক। ঠিক আছে। তো এরপরে, এবার দেখো, ছবির উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটি বুঝছো কি লাগছে, নীল রঙে প্রদর্শিত হবে। এখন নীল রং, লাল রং এগুলো করা শিখছি না আমরা, কিসের সাহায্যে, হুম ফন্ট্যাগ, না ফন্ট্যাগের সাহায্যে। এবং ছবির উপরে এই লেখাটা আসবে, যেহেতু ছবির উপরে লেখাটা আসবে এবং একটা কলেজের নাম, সেক্ষেত্রে বলছিলাম কি যে কলেজ স্কুল ওয়েবসাইটের নামগুলো হলে আমরা কি ট্যাগ দিয়ে করবো, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কয়টি, 6টি, S1 থেকে S6। এই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো যে S1 একদম বড় হয়ে যায়, S2 দিতে পারো। S2 ইউজ করলে হবে, না করলে হবে, সমস্যা নেই, বাট যেহেতু কলেজের নাম, আমাদের একটু হেডিংটাকে ইউজ করাই মনে হয় একটু ভালো, যেহেতু বড় লেখা আসবে। আবার মূল কাজ হচ্ছে নীল রং করা। ঠিক আছে। তো এটা যদি আমরা করি, এখন তুমি এটাকে সাজাও, এটা যদি আমরা সাজাই তাহলে কি হয়, দেখো, প্রথমে কি থাকবে, একটা ছবি, আইসিটি ডট জেপিজি 200 × 300 পিক্সেল, একটা ধরো, এটা একটা ছবি। এখন তোমরা যদি ধরো এরকম দিয়ে দেয়, হ্যাঁ, মানে এটা একটা গাছের ছবি দিচ্ছে, ঠিক আছে। এখন এটা কি তুমি ওয়েবসাইটে প্রদর্শন করতে পারবা? পারবা না। তোমরা যদি নিচে লেখা দেয় টি টি ডট পিএনজি, পিএনজি, এই টি ডট পিএনজি, এটা যদি আমরা লিখি ওয়েবসাইটে, তাহলে এই এই গাছের ছবিটা শো করবে। ঠিক আছে, আইসিডি ডট জেপি যেটাই মূল কাজ এখানে। আহ, কি প্রদর্শন করবে বা কেমন দেখাবে সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আইসিডি ডট জেপিজি লেখাটা। এখন দেখো ছবি নিচে কি ছিল, ছবি নিচে কি ছিল, দেখো নোটিস ডট এচটিএমএল নামের নোটিস পেজের লিঙ্ক। এখন বলো এই নোটিস লেখাটা দেখাইবে না নোটিস ডট এচটিএমএল লেখাটা দেখাইবে? এখানে, এখানে কি লেখা দেখাবে বলো তো, নোটিস লেখা না নোটিস ডট এচটিএমএল লেখা? নোটিস সিস্টেম। না, নোটিস লেখাটা দেখাবে। ঠিক আছে, এটা তো দেখাবে, এটাই ক্লিক করলে যাবে কিসে, যাবে হচ্ছে ও। এইটাই, নোটিস ডট হুম। এচটিএমএল, এটা বুঝতে হবে কিন্তু। এস্টিম। হ্যাঁ, এটাই ক্লিক করবো, এটাই যাবে হচ্ছে এইটাই। এবং এরপরে কি আছে, এখন আবার লিখছি কি যে ছবির একদম উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখা আছে। হ্যাঁ, এটা আবার নীল কালারের না, ব্লু কালারের, এটা ব্লু কালার। ওয়েলকাম টু চন্দনা, এরকম, এটা হচ্ছে ওয়েব পেজ, এই যে এটা, এটা পুরো একটা হুম, মানে একটা ওয়েবসাইট।
এখন এইটা করার জন্য আমাদের কি কি করতে হবে? ঠিক আছে, কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। এবং দেখো, এবং যদি এখানে করি আমরা হাতে লেখার চেয়ে মনে করে করলে ভালো হবে। প্রথমে কি লাগবে বলো? ওখানে, এখানে কি লেখা বলো তো? ওই যে উপরে লেখা ছিল যে চন্দনা মডেল কলেজের কি, হ্যাঁ চন্দনা মডেল কলেজের একটা ওয়েবসাইট। তার মানে আমরা টাইটেলে কি দেবো? কলেজের নাম দেবো, ঠিক আছে। টাইটেল কিন্তু ওয়েবসাইটে প্রদর্শন করে না, টাইটেল শুধু দেখায় উপরে। এবার হচ্ছে বডি। বডির প্রথমে একদম আছে হচ্ছে S2, এবং এতটা বুঝতে পারছো? S2 দিচ্ছি আমরা যেন একটু বড় দেখায়। এখন S2 পরে কি ব্রেক দেওয়ার দরকার আছে? ডট বিপিজি। এবার হচ্ছে কি অল্ট। অল্ট কি হবে? অল অল এটা আমরা আইসিটি দিলাম, আইসিটি রিলেটেড কিছু একটা হবে। এবারে ধরো উইথ দিলাম, উইথ ছিল 200 পিক্সেল। 200 না 300 পিক্সেল, 300 পিক্সেল, এবং এরপরে ক্লোজ। এবারে আমরা ব্রেক দিব নিচে নামানোর জন্য। এস রেফ হাইপার লিঙ্ক যেহেতু, এবং এটা হচ্ছে ইন্টারনাল, এখানে কিছু লাগবে না, শুধু লিঙ্কের নামটা দিলে হবে। এবং প্রদর্শন করবে নোটিশ লেখা। শেষ। এতটুকু কিন্তু কি দেবে? 4 মার্ক দেবে, ঠিক আছে। মানে রান করলে দেখি কি আসে। কি আসছে এটা? ওয়েলকাম চন্দনা মডেল কলেজ, নীল রঙের। এবং দেখো ইমেজ কিন্তু শো হয় না, কারণ সার্ভারে তো আইসিটি ডট জেপিজি নামে কোনো ইমেজ নাই আমাদের। হ্যাঁ, এখানে তো কোনো ইমেজ নাই, এই জন্য ওই ইমেজের পরিবর্তে আইসিটি লেখাটা শো করতেছে, যেটা লিখছিলাম অল্টের ভিতর। এই যে অল্টার টেক্সটের ভিতরে লিখছিলাম আমরা, ওইটা প্রদর্শন করতেছে। আইসিটি নামে যদি কোনো ছবি থাকতো তাহলে ছবি দেখাইতো, আইসিটি লেখাটা দেখাইতো না। এবং এরপর হচ্ছে নোটিশ লেখাটা নীল কালারের, এই যে আসে নাই। নোটিশ নামে তো কোনো পেজ নেই, আসবে কি? ঠিক আছে, এই যে নোটিশ। কারণ নোটিশ নামে তো কোনো পেজ নেই ওয়েবসাইটের ভিতরে, এই জন্য এরর আসছে। দেখছো বিষয়টা? তার মানে এটা কিন্তু আমাদের হয়ে গেল কাজ, এটাই চাইছে। এই জিনিসটুকু ওরা চাইছে, আউটপুট। ঠিক আছে, হ্যাঁ, 3 মার্ক দেবে, 3 মার্ক। এতটা করতে পারবে। এবং পরে বলছে কি যে সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের জন্য কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই মানে কি? তার মানে এটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে ভিজিটরদের মতামত গ্রহণের গৃহীত পদক্ষেপ, তার মানে এটা ডাইনামিক ওয়েবসাইট করতে হবে। ডাইনামিক ওয়েবসাইট করতে হবে, কি কি লাগবে? কি কি ল্যাঙ্গুয়েজ? পিএসপি, এএসপি, জেএসপি। এই ল্যাঙ্গুয়েজগুলোর সাহায্যে এটাকে ডাইনামিক ওয়েবসাইটে কনভার্ট করতে হবে। এবং খরচ বেশি হবে একটু, সিকিউরিটি থাকতে পারে সমস্যা, এবং এবং দ্রুত লোড হবে। তারপরে হচ্ছে উম, আহ, পরিবর্তনশীল ওয়েবসাইট, অর্থাৎ অল টাইম তোমার অ্যাক্টিভ থাকবে ওয়েবসাইট, এরকম কিছু। হ্যাঁ, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা কি আছে যে প্রতিষ্ঠানের হোম পেজে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে, এবং এমপ্লয়ি ডট এসটিএমএল ও প্রোডাক্ট ডট এসটিএমএল নামে দুইটি ওয়েব পেজ হোম পেজের সাথে লিঙ্ক করা আছে। এবং ওয়েবসাইটটি ইন্টারনেটে থাকলে বিশ্বের সচেতন মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। ইউআরএল কি? ওয়েবসাইট স্বতন্ত্র ঠিকানা, ইউনিফর্ম রিসার্চ লোকেটর। এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিবর্তনশীল ওয়েবসাইট, তথ্যের ওয়েবসাইট মানে কি? ডাইনামিক ওয়েবসাইট। এখন এটা বলছে কি যে প্রতিষ্ঠানটির হোম পেজ তৈরি এস্টিমেট কোড লেখো। এখন বলো তো হোম পেজে কি আছে?
একটা ছবি আছে প্রশাসনিক ভবনের, আর হচ্ছে দুইটা লিঙ্ক আছে। এখন এইগুলো কি ইন্টারনাল না এক্সটার্নাল বলতো? ফাতেমা কত, এগুলো কি ইন্টারনাল না এক্সটার্নাল? এগুলা জি। এক্সটার্নাল। আবার দেখো, এমপ্লয়ি ডট এসটিএমএল, প্রোডাক্ট ডট এসটিএমএল, এগুলো কি ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল। হ্যাঁ, ডট এসটিএমএল আছে, এটা বুঝতে হবে। আজকে এগুলো সব পড়া, ঠিক আছে, তোমরা পড়ো না বাসা বসে। ডট এসটিএমএল এগুলো ইন্টারনাল, ডট কম, ডট নেট, ডট ইডিউ, ডট বিডি, এই যে ম্যাঙ্গো ইনফো ডট কম, এগুলো হচ্ছে এক্সটার্নাল। বুঝতে পারছো? এখন সহজ, কিন্তু এগুলো যদি সোশ্যাল আসছে এরকম প্রশ্ন আসে না এখন আর। এগুলো হচ্ছে মানে একদম বাচ্চা প্রশ্ন, এগুলো না আসার মতো, এত সহজ। এগুলো দিবি না পরীক্ষা এখন। এই যে যেটা লেখাইছিলাম দেখো, সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা লোগো ডট জেপিজি নামক ইমেজ যুক্ত করলেন, যার সাইজ 500x300। এখন এটা কিরকম হবে? সি ড্রাইভে তার মানে কি হবে? সি ড্রাইভের পিকচার ফোল্ডার না, পিকচার ফোল্ডারে লোগো, যদি বড় হতে হবে এটা, এল, লোগো ডট জেপিজি নামের একটা ছবি, এটা হচ্ছে ছবির ইউআরএল। হ্যাঁ, এইটা। এবং এর সাইজ কত হবে? 500x300। এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। একদম সহজ। আর এটা হাইপারলিঙ্ক করার মানে ইমেজ শো করানোর সময় এরকম দেওয়া লাগবে না, ফাইল দিয়ে এফআই এল এ, ফাইল দিয়ে কোলন এবং তিনটা, এরপরে এই যে এটা, এটা বেসার্সের ভিতরে, এটা উইথ, এটা হাইট, শেষ। এবং অল্ট, ইমেজ যদি শো না করে কোনো কারণে, অল্টের ভিতরে কি লাগলাম, অল্টের ভিতরে দিলা ধরো লোগো লেখা, সমস্যা কি? ক্লিয়ার? এতটুকু অঙ্ক। আর এই যে এইটা কি লিখবো বলো তো, ইন্টারনাল এক্সটার্নাল? বলো। এটা ইন্টারনাল। আবার ইন্টারনালই তো। ইন্টারনাল কিভাবে বুঝছো? স্যার আমি ফাতেমার ভয়েস শুনি ঠিক, আপনার ভয়েসই শুনতেছেন। আচ্ছা, এটা কি, কতক্ষণ যে প্রবলেম এটা করতেছি। ইন্টারনাল না এক্সটার্নাল বলো? ফাতেমা বললো ইন্টারনাল, ইন্টারনাল কিভাবে? না 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 স্যার, ইন্টারনাল না তো। এই যে ডোমেইন নেম দেওয়া এখানে, ডট বিডি, ডট ই, হুম, বিডি, আবার বিডি। তাহলে এটা এক্সটার্নাল না? হুম। হ্যাঁ। আমি স্যার সাউন্ড স্পষ্ট ক্লিয়ারলি শুনতেছি না, এই জন্য কোনো কিছু উত্তর করতে পারতেছি না। এটা কি বলো? ফাতেমা একটু দূরে আসতে, কিন্তু আপনারটা অনেক আস্তে আসতেছে আমার কাছে লাগতেছে। আচ্ছা, এটা বলো তাহলে, হোম ডট এসটিএমএল আর অ্যাডমিশন ডট এসটিএমএল, রেজাল্ট ডট এসটিএমএল, এগুলো কি লিঙ্ক, ইন্টারনাল না এক্সটার্নাল? স্যার এটা ইন্টারনাল। ইন্টারনাল, আগেগুলো বুঝতে হবে, ঠিক আছে, এই যে এসটিএমএল লেখা আছে, এগুলো সহজ। তো আমাদের শেষ এগুলো, ঠিক আছে, ইন্টারনাল এক্সটার্নাল যাই হোক। হ্যাঁ, এই যে টেস্ট ডট এসটিএমএল ইন্টারনাল, এটা কি? এটা হচ্ছে এক্সটার্নাল, এটা, এটা এক্সটার্নাল। এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল। এখন ইমেজ শেষ, তারপর হচ্ছে ওটাকে কি বলে, হাইপারলিঙ্ক শেষ। হ্যাঁ, এরপর হচ্ছে টেবিল, টেবিল আর তোমার লিস্ট আছে। তো এই যে এটা কি লিঙ্ক? এটা এক্সটার্নাল। হ্যাঁ, দেখো কি একটা সহজ অঙ্ক দিছে, দৃশ্যকল্প আমি তো কিছু একের, শুনি না ভালো মতো। এখনো শোনায় না কথা? হ্যাঁ স্যার, এখন কিছুটা শুনতেছি। ফাতেমা, ব্লুটুথ ইউজ করে ওদের সেমই আসছে। স্যার আমি শুনতে পাচ্ছি। আমারই সমস্যা তার মানে। আমি তো একদম কাছে নিয়ে কথা বলতেছি। আচ্ছা যাই হোক, দেখো প্রথম যে লাইনটা আছে, এই যে এইটার প্রথম যে লাইন, এটাকে কি বলছে, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। এখন সবচেয়ে বড় হেডিং কোনটা? প্রথম লাইন। সবচেয়ে ছোট হেডিং কোনটা? দ্বিতীয় লাইন। এবং তৃতীয় লাইন হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে এচটিএমএল কোড লেখো। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে লিখতে হবে, এবং এর ভিতরে কি আছে, একটা আছে সাব, এবং বির উপরে আছে সুপ। হ্যাঁ, এটা সহজ না? ওয়েলকাম টু আইসিটি ল্যাব। মানে বড় হেডিং কোনটা বলো, মনে আছে? হ্যাঁ, মনে নাই? না স্যার। কি বলো? এগুলো লিখলে হবে না, এগুলো লিখতে হবে। সব কোডের আগে লিখতে হবে কি, এচটিএমএল।
এখন দেখো HTML এর পরে এখন আমরা লিখি নাই, হেড লিখি না। এখন সবসময় হেডিং না লিখলেও হয়, যখন হেডিং থাকবে টাইটেল তখন হেডিং মাস্ট দিতে হবে। আর তুমি যদি চাও যে না আমি দিব, ফাঁকা রাখবো আমি, বাট দিব, তাহলে আরো ভালো হয়, সমস্যা হয় না। তুমি দিয়ে দিলা বাট ভিতরে কিছু দেওয়া নাই, তাহলে সমস্যা হবে না, তাহলে ভালোই বেরো। এবং এরপরে কি আছে, বডির ভিতরে থাকবে কি, S1 ওয়েলকাম টু ICT ল্যাব, সবচেয়ে ছোট নেম হচ্ছে H6, এবং এরপর হচ্ছে প্যারাগ্রাফ। শেষ, আমাদের অঙ্ক করা। এখন দেখো কি আসছে, এই যে আসছে, এটা কিন্তু লেখা এখানে, ওয়েলকাম টু ICT ল্যাব। ওয়েলকাম টু ICT ল্যাব সবচেয়ে বড় সবচেয়ে ছোট, এবং এটা হচ্ছে গিয়ে তোমার সাবস্ক্রাইব দিয়ে করা এবং কি করা, প্যারাগ্রাফ করা। ঠিক আছে, এতটুকু অঙ্ক 3 মার্ক দেবে, দিচ্ছে আগে অনেকের, যারা পারছে। এই যে এটা কি, এই বুক লেখাটার উপরে ক্লিক যদি করি আমরা, তাহলে যাইবে কোথায়, book.com। এটা কি ইন্টারনাল এক্সটার্নাল বলো? এটা এক্সটার্নাল নাকি ইন্টারনাল বলো একজন? এক্সটার্নাল। হ্যাঁ, book.com আছে, এই জন্য এটা এক্সটার্নাল। ঠিক আছে, তো আমি এটার PDF দিয়ে দিব, বুঝছো, ইমেজ ট্যাগ এবং এই যে জেপিজি পিএনজি এগুলোর পূর্ণরূপ বইতে কিন্তু আছে, এগুলো জেপিজি, টিএনজি, জিআইএফ, এসভিজি, ডব্লিউ, মানে ওএফপি, হ্যাঁ, এগুলো পূর্ণরূপ গুলো তুমি বুঝতে পারবে MCQ এর জন্য। সপ্তাহ পরীক্ষা আসবে না এসিকিউতে, এসিকিউতে আসতে পারে এই যে ইমেজ ট্যাগের একটা কোড থাকতে পারে টেবিলের ভিতরে। ঠিক আছে, এখানে সব কিন্তু লেখা আছে, যেখানে ইম্পর্টেন্ট টপিক দেওয়া দেখছো, ব্লু কালার আর আন্ডারলাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। হাইপার লিঙ্ক করা থাকলে অটোমেটিক সেটা ব্লু কালার থাকবে আর আন্ডারলাইন থাকবে। তোমাদের বাসার কাজ, হোমওয়ার্ক, এটা আমি দিয়ে দিব।